দুর্গাপূজা উপলক্ষে শিলচর ট্রাফিক পুলিশ শিলচরের সড়ক যানবাহন চলাচলের বিধি নিষেধ জারি করল। শিলচর ট্রাফিক পুলিশ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শিলচর পৌরসভার অধীনস্থ সড়কসমূহে যানবাহন চলাচলের বিধি নিষেধ জারি করল। শিলচরে কাছাড় জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে যানবাহন চলাচলে বিধি নিষেধ জারি করেন কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার নোমাল মাহাত্তা ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। তারা জানান, আগামী 28শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত সকাল 9টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শহরে সকল ধরনের ভারী ও মাঝারি ট্রাকের চলাচল বন্ধ থাকবে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ভারী, মধ্যম, ছোট যাত্রীবাহী বাস ও অন্যান্য হালকা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি, সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, বিআরটিএফ, সিআরপিএফ এর গাড়িসমূহ পুরো এলাকাতে চলাচল করতে পারবে। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের রাজ্য সরকারের অধীনে যাত্রীবাহী বাস এবং বেসরকারি যাত্রীবাহী সুপার বাসগুলি সকাল 9টার পর থেকে রামনগর, নাগাটিলা, রংপুর, রায়গড় থেকে চলাচল করবে। করিমগঞ্জ, হাইলাকান্দি রুটে সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামনগর থেকে যাতায়াত করবে। একইভাবে লক্ষ্মীপুর, উধারবন্দ ও মণিপুরের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামকৃষ্ণ পেট্রোল পাম্প এবং সোনাই, মিজোরামের গাড়িগুলি জাঙ্গানিয়া পয়েন্ট থেকে এবং মাচিনপুর রোডের গাড়িগুলি তারাপুর, রায়গড়, ধোয়ারবন্দ রোডের গাড়িগুলি কাঁঠাল পয়েন্ট থেকে যাতায়াত করতে পারবে। যিখিনি আমাৰ নিৰ্দেশাৱলী আছে দুৰ্গা পূজাৰ সেই 5টা দিনত আপোনালোকৰ জৰিয়তে ইয়াৰ ব্যাপকভাৱে আমি প্ৰচাৰ লাভ কৰিম আৰু যাতে যিসকল দৰ্শনাৰ্থী এই দুৰ্গা পূজাৰ এই 5টা দিন আহিব, শিলচৰ চহৰলৈ আহিব, তেওঁলোকে যাতে আনন্দ মনেৰে কোনো অসুবিধা নোহোৱাকৈ যাতে এই 5টা দিন তেওঁলোকে উপভোগ কৰিব পাৰে। বাংলাতে কৈছোঁ। আসন্ন দুৰ্গা পূজা উপলক্ষে শিলচৰ পৌৰসভাৰ অধীনস্থ সড়কসমূহে যান বাহন চলাচলের বিধি নিষেধ আগামী 28/9/2025 ইংৰাজী সৈতে 2/10/2025 ইংৰাজী পর্যন্ত সকাল 9টা হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শহরের সকল ধরনের ভারী ও মাঝারি ট্রাকের চলাচল বন্ধ থাকিবে। এইটো যদিও বা আমার 2 তারিখে আমার দশমী হয়, কিন্তু আমার দেখা যায় যে আমার শিলচর শহরের যেটো দশমী বা আমার যেটো ইমার্শনটো 2 দিন হয় বা এক্সটেন্ড করে। তো এইটো যেটো আমার নো এন্ট্রি টাইমটো আমি আমার যদি দরকার পড়ে আমি এক্সটেন্ডও কৰিব পাৰোঁ। সকাল 9টা হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ভারী, মধ্যম, ছোট যাত্রীবাহী বাস ও অন্যান্য হালকা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি, সেনাবাহিনী, অর্ধসামরিক বাহিনী, বিআরটিএফ, সিআরপিএফ এর গাড়িসমূহ পৌর এলাকাতে চলাচল করিতে পারিবে না। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম রাজ্য সরকারের অধীনের যাত্রীবাহী বাস ও বেসরকারি যাত্রীবাহী সুপার বাসগুলো সকাল 9টার পর হইতে রামনগর, নাগাটিলা, রংপুর, রায়গড় হইতে চলাচল করিবে। করিমগঞ্জ, হাইলাকান্দি রুটের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামনগর হইতে যাতায়াত করিবে। একইভাবে লক্ষ্মীপুর, উধারবন্দ ও মণিপুরের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামকৃষ্ণ পেট্রোল পাম্প এবং সোনাই, মিজোরামের গাড়িগুলো জঙ্গিয়ানা পয়েন্ট হইতে এবং মাসিমপুর রুটের গাড়িগুলো তারাপুর, রায়গড়, দোয়ারবন্দ রুটের গাড়িগুলো কাঁঠাল পয়েন্ট হইতে যাতায়াত করিতে পারিবে। পৌর এলাকার ভিতরে থাকা রিক্সা ও অটোসমূহ পৌর এলাকার বাইরে অস্থায়ী স্ট্যান্ডে থাকিবে। মালুগ্রাম বা ট্রাঙ্ক রোডের দিক হইতে আসা অন্যান্য গাড়ি সদরঘাট পয়েন্ট হইতে ফরেস্ট অফিসের সামনে দিয়া জানিগঞ্জ, দেওয়ানজি বাজার হইয়া প্রেমতলার দিক দিয়া রাঙ্গিরখাড়ি যাইতে পারিবে। রাঙ্গিরখাড়ির দিক হয়ে আসা হালকা যান সমূহ প্রেমতলা, শিলংপট্টি, ডিআইজি অফিস পয়েন্ট হইয়া
হোটেল বরাইল ভিউয়ের সামনের রাস্তা দিয়া টেনিস পয়েন্ট হইয়া পিডব্লিউডি রোড অথবা ইন্ডিয়া ক্লাব রোড হইয়া ট্রাঙ্ক রোড দিয়া অথবা ডিআইজি পয়েন্ট দিক থেকে অন্নপূর্ণা পয়েন্ট দেবদূত ডাকবাংলো হইয়া মালুগ্রাম এবং সদরঘাট গোলচক্কর হইয়া ফরেস্ট অফিস গলি দিয়া কোর্ট হইয়া জানিগঞ্জ নাজিরপট্টি প্রেমতলা রাঙ্গিরখাড়ির দিকে যাইতে পারবে। চামড়াগুদাম বিলপার থেকে আসা গাড়ি কালীবাড়ি রোড হইয়া দেওয়ানজি বাজারের দিকে যাইতে পারিবে। গোপীনাথ সিনেমা হল নিকট হইতে সম্পূর্ণভাবে নো এন্ট্রি থাকবে। জানিগঞ্জ রোড হইতে কোনো ধরনের যানবাহন তুলাপট্টি বা উকিলপট্টি দিকে চলাচল করতে পারবে না। হসপিটাল রোড হইতে কোনো ধরনের যানবাহন চেঙ্কুরি রোড অভিমুখে যাইতে পারিবে না। পূজার প্রথম দিন দুপুর 2 ঘটিকা হইতে 1 নং লিংক রোড পুনরাদেশ না হওয়া দেওয়া পর্যন্ত ওয়ান ওয়ে হিসাবে পরিগণিত হইবে। সব ধরনের যানবাহন সোনাই রোডের দিক হইতে লিংক রোড ঢুকিতে পারিবে এবং হাইলাকান্দি রোড হইয়া বাহির হইবে। রতন বৈরাগী রোড দুপুর 2 ঘটিকা হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নো এন্ট্রি জোন হিসাবে থাকিবে। করিমগঞ্জ এবং হাইলাকান্দির দিক হইতে আসা অন্যান্য হালকা যানবাহন সমূহ ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট হইয়া রাঙ্গিরখাড়ি পয়েন্ট দিয়া শিলচর শহরে প্রবেশ করতে পারিবে। ইন্ডিয়া ক্লাব পয়েন্ট হইতে তারাপুর ইএনডি কলোনি পর্যন্ত 28/9/2025 ইংরাজি হইতে 2/10/2025 ইংরাজি তারিখ 2 ঘটিকা হইতে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। শিলচর থেকে উদারবন ও বরখোলা যাওয়া গাড়ি সদরঘাট পুরানা ব্রিজ হয়ে অথবা অন্নপূর্ণা ব্রিজ ইটখোলা হয়ে দুধপাতিলের ময়নারবন হাইওয়ে হয়ে উদারবন যাইতে পারিবে। উদারবন বরখোলা লক্ষ্মীপুর দিক থেকে আসা হালকা যানবাহন রংপুর সদরঘাট হইয়া ক্যাপিটাল পয়েন্ট ট্রাঙ্ক রোড ইন্ডিয়া ক্লাব জেল রোড বিবেকানন্দ রোড হয়ে আশ্রম রোড দিকে যাইতে পারিবে অথবা সদরঘাট ফরেস্ট অফিস গলি দিয়া কোর্ট হইয়া জানিগঞ্জ নাজিরপট্টি প্রেমতলা রাঙ্গিরখাড়ির দিকে যাইতে পারিবে। যে কোনো ধরনের যানবাহনে কালো গ্লাস ব্যবহার নিষিদ্ধ। রিক্সা ও ঠেলার বিধিনিষেধ। 28/9/2025 ইংরাজি হইতে 2/10/2025 ইংরাজি অর্থাৎ সপ্তমী অষ্টমী এবং নবমীর দিন বিকাল 2 ঘটিকা হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কোনো ধরনের রিক্সা ঠেলা নিম্নলিখিত রাস্তাসমূহে চলাচল করিতে পারিবে। সকালেপাড় দিঘির পাড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত 3। আজ সকালেপাড় দিঘির পাড় এলাকায় সংঘটিত হলো এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। একটি মোটরসাইকেল যার নম্বর AS24A 3616 এবং একটি অটো যার নম্বর AS24 AC 3996 মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল চালক ও অটো চালক। এছাড়াও অটোতে থাকা এক মহিলা আহত হন। সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর ছিল যে ধাক্কার সাথে সাথেই অটোটি উল্টে যায় জাতীয় সড়কের উপর এবং ঘটনাস্থলেই শোকাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অটো চালক। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে জলপান করে অন্য একটি যানবাহনের সহায়তায় নিয়ে যান লালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। খবর পেয়ে আব্দুল্লাহপুর পুলিশ আউটপোস্টের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল ও অটো জব্দ করে এবং পরে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নেন। অন্যদিকে ঘটনার খবর পেয়ে হাইলাকান্দি জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি মান্না খান তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি আহতদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন ও খোঁজ খবর নেন। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কে দ্রুতগামী মোটরসাইকেল ও ছোট যানবাহনের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। লাইসেন্সবিহীন চালক ও নথিপত্রবিহীন যান চলাচল বন্ধ না হলে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। অটো চালকদের অবস্থা অত্যন্ত সংকটজনক। প্রাণ বাঁচবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে।
উধারবন্দ কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির নান্দনিক মণ্ডপ দেখে অভিভূত হলেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী গণধীশানন্দজি মহারাজ। বুধবার সন্ধ্যায় তার শ্রীহস্ত দিয়ে মণ্ডপের উদ্বোধন, প্রতিমার ও আবরণ উন্মোচন হল। ওই দিন শঙ্কর রায়ের পিতা প্রয়াত কিষণলাল রায় ও পুষ্পরানী রায় স্মৃতিতে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। ওই দিন প্রদীপ প্রজ্বলন করেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী গণধীশানন্দজি মহারাজ। মণ্ডপ উদ্বোধনের পর সংবাদ মাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ৮ বছর থেকে আমি ওই পূজার সঙ্গে জড়িত। প্রতি বছর উধারবন্দ কালীবাড়ি রোড সর্বজনীন তাদের থিমের পরিবর্তন নিয়ে আসেন দর্শনার্থীদের আনন্দ দান করতে। মা এসেছেন আমাদের মাঝে সমস্ত শক্তি দিয়ে অশুভ শক্তিকে নাশ করতে। এছাড়া সাক্ষাৎকার দেন শিলচরের বিধায়ক দীপাল চক্রবর্তী ও বিজেপির জেলা সদস্য নীলাভ দত্ত মজুমদার মৃদুল। ওই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা শঙ্কর রায়। বক্তব্য রাখেন কমিটির সম্পাদক সায়ন রায়, প্রাক্তন মন্ত্রী অজিত সিং। ওই প্রাক্তন কমিটির সদস্যদের বরণ করা হয় উত্তরীয় দিয়ে। এছাড়া অতিথিদের সম্মান জানানো হয়। যাদেরকে সম্মান জানানো হয় তারা হলেন শিলচরের বিধায়ক দীপাল চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, বিজেপির সদস্য নীলাভ দত্ত মজুমদার মৃদুল, রবীন্দ্র চক্রবর্তী, ঝিনুদেব, কল্যাণ ভট্টাচার্য, উধারবন্দ জিপি সভানেত্রী কাকুলি কর ও সহসভানেত্রী মৌটুসী চৌধুরী। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। নিহার কান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। উধারবন্দ কালী পূজা কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আমাদের এখানে যারা উপস্থিত আছেন, এই পূজা মণ্ডপের সাথে যারা জড়িত রয়েছেন, সায়ন রায়ের বাবা শঙ্কর রায়, ওনাদের হাত ধরেই পুজো শুরু হয়েছে। আর শুরু থেকে আমরা লক্ষ্য করেছি যে গোটা বরফ উপত্যকার মানুষ উধারবন্দের এই পুজো কী করে হবে, এবার কী থিম হবে সেটা নিয়ে অপেক্ষা করে থাকেন। মহারাজ যেভাবে বলেছেন, সত্যিকার অর্থে আমরা এসে অভিভূত। আর আমি বরাক উপত্যকাবাসী সকলকে অনুরোধ রাখবো, আজকে তৃতীয়ার দিনে আমাদের ভারত রামকৃষ্ণ মিশনের যিনি সেক্রেটারি গণধীশানন্দজি মহারাজের হাত ধরে শুভ উদ্বোধন হয়েছে। আপনারা আসুন, দেখলে আপনারা সত্যি আনন্দিত হবেন। সুশৃঙ্খলভাবে প্রতিবারের ন্যায় এইবারও আমি আশা রাখছি এই পুজো প্যান্ডেল মানুষ উপভোগ করবেন। নবরাত্রি চলছে, আমি মা দুর্গার চরণে সকলের হয়ে নিবেদন রাখছি, মায়ের আশীর্বাদ যাতে আমাদের উপর বর্ষিত হয়, একটা সুশৃঙ্খল পুজো যাতে আমরা এবার কাটাতে পারি, এই আবেদন রাখি। দেখবেন তার সমস্ত অ্যারেঞ্জমেন্ট একেবারে রেডি করেছে এরা, মানে অভূতপূর্ব। এটা বলাই যায়, প্রত্যেক বছরই সবাই অপেক্ষা করে থাকে কি হবে, প্রত্যেক বছর নতুন নতুন করে, এবারও করেছে। তা আমি শিলচরবাসীকে, বরাকবাসীকে অনুরোধ করছি, সবাই আসুন, এই আনন্দ উপভোগ করুন। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। শিলচরে ক্লিনলিনেস ড্রাইভের আয়োজন করলো জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সংমণ্ডল 2-এর কর্মকর্তারা। ভারত সরকারের স্বচ্ছতাই সেবা শীর্ষক বিষয়ের উপর বৃহস্পতিবার শিলচরে ক্লিনলিনেস ড্রাইভের আয়োজন করা হয়। জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সংমণ্ডল 2-এর উদ্যোগে আয়োজিত এদিনের অনুষ্ঠানে বিভাগের সকল স্তরের কর্মী ও আধিকারিকরা ঐক্যবদ্ধ হয়ে শহরের বিভিন্ন স্থানে ঝাড়ু হাতে সাফাই করেন। শহরকে সুন্দর ও স্বচ্ছ করে তোলার উদ্দেশ্যেই মূলত এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় অভিযন্তা দেবদুলাল দাস। আমাদের স্বচ্ছতাই সেবা প্রোগ্রামের আজকের দিনটা সমস্ত ভারতবর্ষব্যাপী সবার সঙ্গে আমরাও শিলচর দিয়েছি ডিভিশন 2 তথা কাছাড় জেলার তরফ থেকে আমরা আজকে স্বচ্ছতাই সেবার একদিন এক সাথ 1 ঘন্টা এই প্রোগ্রামের অন্তর্গত আমরা আজকে সবাই মিলে আজকে যেটা স্বচ্ছতাই সেবা, যেটা ক্লিনলিনেস ড্রাইভ, সেটা আমরা আজকে পালন করছি। এই উপলক্ষে সবাই শিলচর তথা সবাইকে আহ্বান জানাচ্ছি, আজকে আমাদের শিলচর শহর যাতে খুব ভালোভাবে সুস্থভাবে আমরা সুন্দর স্বচ্ছ করে তুলতে পারি, এই আমরা উদ্দেশ্য নিয়ে আমরা এগোচ্ছি। আগামী দিনে আমাদের আরো অনেক প্রোগ্রাম আছে, যেটা একদম জিপিইউ ওয়াইজ হচ্ছে। এটা শুধু নয়, প্রত্যেক জিপিতে আজকের ডেটে
আমরা সেই সাফাই অভিযানটা চলছে। এটা আজকের যেটা প্রোগ্রামের নাম, যেটা একদিন এক সাথ এক ঘন্টা, এইটা প্রোগ্রামটা আজকে। কালকে আবার আরেকটা প্রোগ্রাম, কালকে আমাদের স্বচ্ছতা নিয়ে হবে, প্লাস্টিক বর্জনের জন্য আমরা একটা ক্রিকেট ম্যাচও করব, এটা স্পোর্টস নিয়ে। পরশুদিন আবার আর একটা আছে। আর সবাইকে এটা আগামী আমাদের দুর্গোৎসব আসছে, এই দুর্গোৎসবে সবাই যাতে প্রতিটা প্যান্ডেলে আমাদের স্বচ্ছতার যেটা অভিযান সেটাও থাকবে সবাই সঙ্গে। পাথারকান্দিতে সংঘটিত পথ দুর্ঘটনায় হত ব্যক্তির মরণোত্তর পরীক্ষা সম্পন্ন। মঙ্গলবার রাত 11টা নাগাদ পাথারকান্দি বাইপাস সড়কের পার্শ্ববর্তী গোকিলায় সংঘটিত এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু সহ আর একজন গুরুতর আহত হয়েছেন। মৃত ব্যক্তিটি পার্শ্ববর্তী দোহালিয়া পাট্টুর বাসিন্দা তথা বছর 32-এর পার্থ মালাকার বলে জানা গেছে। তার স্ত্রী সহ একটি সন্তান রয়েছে। অপর আহত ব্যক্তির নাম শাহিন আহমেদ, পিতার নাম আব্দুল সত্তার, বাড়ি বাজারিছড়া থানাধীন ডেঙ্গারবন্দ গ্রামে। তিনি বর্তমানে চিকিৎসাধীন থাকার খবর পাওয়া গেছে। উক্ত রাতে AH10 BC 8912 নম্বরের অটোতে চেপে তারা লোয়াইরপোয়া অভিমুখে ফেরার বাইপাস সড়কের গোকিলায় ত্রিপুরা থেকে শ্রীভূমিগামী TR05H 1796 নম্বরের একটি বলেরো পিকআপ ভ্যান তাদের বাহনে অতর্কিতে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে অটো যাত্রীরা 8 নম্বর জাতীয় সড়কে ছিটকে পড়েন। অত্যাধিক রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান পার্থ মালাকার। পরে ঘটনার খবর পেয়ে সামাজিক সংস্থা GPF এর কর্মীরা অকুলস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। এতে আসামের পাথারকান্দি পুলিশ তদন্তে নেমে আহতকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা সহ মৃতদেহ নিজেদের হেফাজতে নেওয়ার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত দুটি বাহন জব্দ করে। এদিকে বুধবার দুপুরে পুলিশ হেফাজতে মরদেহ শ্রীভূমি সদর হসপিটাল থেকে ময়নাতদন্তের পর পরিবারবর্গের হাতে সমঝে দেওয়া হয়। উক্ত কাণ্ডে ভেঙে পড়েছেন মৃতের পরিবারের লোকসহ আত্মীয় স্বজন। অসহায় এই পরিবারকে সরকারি সহায়তা প্রদানের দাবিতে সিও, ডিসি ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমরা পাথারকান্দি মন্ডমালার দক্ষিণ সাইডে বাইপাসের সম্মুখে একটা মর্মান্তিক পথ দুর্ঘটনায় স্পট ডেড। সম্ভবত এই অটো ড্রাইভার হইবা অটো পশ্চিম সাইডে ফেলাইলেন। আমরা খবর পাইয়ে এখানে আইসি এবং প্রশাসনটাও খবর দিছি, তাইতেও আইসি এখানে প্রচুর জনসাধারণ জমছেন। এখনও মানুষের মানে খুলে এটা পাওয়া গেছে না। সম্ভবত কিছু মানুষের সন্দেহ হইল বিয়ের বাড়ি দুয়ালিয়া। এই পর্যন্ত আমরা মানে কিছু একটা আইডিয়া লাগাইছি, পুরা সিনিয়র না চিনো পাইছে না। গতিকে প্রচুর মানুষ জমছেন, এখন এরে উঠাই না হইব। অ্যাম্বুলেন্সও আইছে। দালালের প্রতারণার শিকার ত্রিপুরা রাজ্যের ধনপুর বিধানসভার 7 জন ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যায়, সোনামুড়ার রাঙামাটি ভোলামোড়ার কামাল মিয়া নামে এক বিদেশি দালাল সোনামুড়া মহকুমার ধনপুর বিধানসভার ধনপুর তারাপুকুর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের খুরশেদ আলম, বাচ্চু মিয়া, জসিমউদ্দিন, হান্নান মিয়া, বড়নারায়ণ, তাইজ্জা মোড়ার মাসুম মিয়া সহ মোট 7 জন ব্যক্তিকে 2 লক্ষ টাকার বিনিময়ে দুবাইতে নিয়ে যান। কথা ছিল 45,000 টাকার বেতন আর কাজ হবে ক্লিনার। কিন্তু দালাল কামাল মিয়া তাদেরকে দুবাইতে নিয়ে ক্লিনারের পরিবর্তে রাজমিস্ত্রির কাজে লাগিয়ে দেন। বিদেশের রাজমিস্ত্রির কাজ মানে কঠোর পরিশ্রম। সবার দ্বারা বিদেশের রাজমিস্ত্রি কাজ করা সম্ভব নয়। তাছাড়া আরও অভিযোগ উঠেছে, তাদের পরিবারের পক্ষ থেকে তাদের স্বামীকে দুবাইতে অন্য দালালের কাছে বিক্রি করে দেয়। এই 7 জন ব্যক্তির অবস্থা দুবাইতে এতটাই শোচনীয়, এরা পাচ্ছে না সঠিকভাবে খাওয়া দাওয়া ও সুযোগ সুবিধা। এখানেই শেষ নয়, রাঙামাটি কামাল মিয়া এই 7 জন ব্যক্তিকে প্রথমে বলেছিল মালয়েশিয়া, তারপর বলেছিল মালদ্বীপ নিয়ে যাবে। কিন্তু 2 বছর পর দালাল কামাল মিয়া তাদেরকে দুবাইতে নিয়ে আসেন। এখন তাদের পরিবারের প্রশ্ন, দালাল ভালো বেতনের ক্লিনারের কাজ দেবে বলে রাজমিস্ত্রির কাজ, এই প্রতারণা তারা মানতে নারাজ। তাই সংবাদ মাধ্যমে এসে তাদের পরিবারের স্ত্রী, ছেলে, সন্তানরা তাদের স্বামীকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছে। তাছাড়া দালাল কামালের বিরুদ্ধে তারা মামলা করবেন বলে জানা গিয়েছে। এদিকে বিদেশি মন্ত্রকের ওয়েবসাইটে প্রশাসনের মাধ্যমে এই ঘটনা তুলে ধরা হবে বলে জানা গিয়েছে। বলা বাহুল্য, ধনপুর বিধানসভার এই 7 জন ব্যক্তি বিদেশে যাওয়ার জন্য ধার দেনা করে জায়গা বিক্রি করে দালালের হাতে এই টাকা তুলে দিয়েছেন।
আর দালাল সেই টাকা দিয়ে বাড়ি গাড়ি ও বিভিন্ন ব্যবসার কাজে লাগাচ্ছেন। সুতরাং সুষ্ঠু তদন্ত করে এই দালালের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আগামী দিনে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বহু যুবকের জীবন সর্বনাশ হয়ে উঠতে পারে। গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আপনাদের সাথে কি কথা, মানে কি চুক্তি আসলো? হ্যাঁ, নেওয়ার সময় আমরা লগে চুক্তি আসলো যে তারা সাফ সাফের কাজ করব, 10 ঘন্টা ডিউটি করব, 35,000 টাকা বেসিক বেতন পড়বো, এরপরে জাস্ট ওভার টাইম থাকবো 4 ঘন্টা, সব মিলে 45,000 টাকা বেতন পড়বো কইছিল। ওখানে নেওয়ার পরে দেখা যাইতেছে যে 10,000 টাকা বাড়িতে ফাটাইতো খবর হয়ে যাবো। কতদিন আগে গেছে? আমার স্বামী গেছে আজকে 13 দিন। কজন গেছে? শুধু আপনার স্বামী আছেন, অন্যরা আছেন? আমার স্বামী আরো 7 জন, তারা 8 জন জমা দিছিল, একজন বাড়িতে গেছে না, 7 জন অলরেডি গেছে। এখন কি চাইতেছে? আমি চাইতাছি আমার স্বামীরে কালকের ভিতরে যাতে বাড়িতে না দেয়। আমার স্বামী আমার খোঁজ খবর কিচ্ছু নাই, কি বাচ্চা আছে না মরে গেছে এই খবরটা পর্যন্ত আমার কাছে নাই। আমি চাই মিডিয়ার কাছে অনুরোধ করি আমার স্বামীরে কালকের ভিতরে যেমন আমার বাড়ির যাতে না দে। এই বিষয়ে আপনারা কি মামলা করবেন? আমরা মামলা করি। আমরা এমনি মুখে অনেক কয়ে চাইছি, এর কোনো কাজ হইতাছে না। কি নাম কইছেন যে দালালের নাম বলেন? যে কামাল মিয়া। একটু ঘটনাটা। ঘটনা হয়েছে গ্রামের সবাই যাতে দেখা যেতেছে বিদেশ যাওয়ানোর লেগে জমা দিছে, বিদেশ যাওয়ানোর লেগে জমা দিছে। এবার আমি শুনি, এবার আমার স্বামী চেন্নাই যাওয়ার কথা ছিল, ওই টিকেটে মানে তাইনও টিকিট কাটতেছে না, ওই টিকেটে আমরা জমা দিছি বিদেশ যাওয়ার লাগে। তাইনে কইছে 2 লাখ টাকা লাগবো মালয়েশিয়া যাইতে। কার কথা কইতাছে? কামাল মিয়া, রাঙ্গামাটির কামাল মিয়া। তো 2 লাখ টাকা কইছে, আমরা কইছি 2 লাখ টাকা দেবো, 2 লাখ টাকা দিছি। দেওয়ার পর তাইনে মালয়েশিয়া নিছে না, কইছে এরপর মালদ্বীপ কইছি, আচ্ছা কইছি ঠিক আছে মালদ্বীপ নিয়ে যান। এরপর মালদ্বীপও দিছে না, তারপর ডুবাই দিছে। এরপর আমরা কইছি না ডুবাই যাইতাম না, ডুবাইয়ের কাজ তো ভালো না। তাইনে করতেছে না ভালো, স্টামে সই দিয়ে নিব। তো আমরা কইছি আচ্ছা ঠিক আছে, এখানের মধ্যে স্টামে সই দেওয়া লাগতো না, আপনার বাড়িও এখানে আপনার বাড়িও এখানে। পরে আমরা গ্রামের 2 মেম্বার সামনে রাখিয়া সাক্ষী রাখিয়া তাইনের কাছে টাকা পয়সা দিছি। তাইনে কইছে তার কাছে সামনে শিখার গেছে যে ক্লিনার কাম দিব, 45,000 টাকা বেতন হইব। এখন নিয়ে দেখা যাইতেছে তাইনে এমন কাজ দিছে রাত যুগালি, মানে অনেক চেষ্টা করতেছে। আমার 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চার দিকে চাইয়া আমি কইছি যে দেহ অনেক কষ্ট করে চেন্নাই কাম করে এই টাকা পয়সা কামাইছ, চেষ্টা করো থাকার লাগে অনেক। মানে আজকে 17 দিন আমার হাজব্যান্ড গেছে, যে মানে 5 জন গেছে আগে আর কিছু গেছে পরে, আমার জামাই আগে গেছে। যাওয়ার পরে এমন এমন দেখতাছে, এবার কইতাছে যে মা আমি তো আর ফাটতাছি না। মানে দেখা যাইতেছে কষ্টের কাম করব, কষ্টের কাম করেও থাকবো, কিন্তু দেখা যাইতেছে ঘুম ঠিক হইতেছেন। কোন দেশে বিদেশে 3টার সময় ঘুমের থেকে উঠতে যায়, 3টার সময় ঘুমের থেকে উঠতে যায়, 5 ঘন্টা রাস্তার মধ্যে থাকে, 10 ঘন্টা ডিউটি। এরপরে খানা নিজের আইয়া আবার রান্না করে খাইতেছে, কইতেছে আমি খানাটা খাইতেছি না, ডিউটিতে নিয়ে খানা যাইতেছে পচা। দেখা যাইতেছে মানে আমার হাজব্যান্ডও কইতেছে আমি কিভাবে থাকতাম, মানে কাজ করে যে কষ্ট করে যে ফ্যাটটা করে খামো ওইটাই খাইতে পারতাছি না। তো আমার জামাই এখন কান্নাকাটি করতেছে, মানে যোগাযোগ হইতেছে না কিভাবে বাড়িতে আইব। খোয়াই জুবিন গার্গ স্মরণে শ্রদ্ধাঞ্জলি, মায়াবিনী সুরে আবেগ আপ্লুত কোনো মুগ্ধরা। কোহিনুর কমপ্লেক্সে খোয়াই কালচারাল সেলের আয়োজনে বিশিষ্ট জনতে শ্রদ্ধা নিবেদন। প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং উত্তর পূর্বাঞ্চলের গর্ভ জুবিন গার্গের পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে আজ সন্ধ্যায় খোয়াই কোহিনুর কমপ্লেক্স চত্বরে এক মর্মস্পর্শী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। খোয়াই কালচারাল সেলের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই আয়োজনে জুবিন গার্গের অসংখ্য অনুরাগী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বিনয় দেব বর্মা, সমীর কুমার দাস, অনুকূল দাস, প্রণব বিশ্বাস, অনিমেষ নাগ, সত্যজিৎ পাল, খোয়াই কালচারাল সেলের সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য, সম্পাদক শুভম আইচ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়া সাংবাদিক বৃন্দ, লিও ক্লাব অফ খোয়াই এবং লায়ন্স ক্লাব অফ খোয়াইয়ের সকল সদস্যবৃন্দ, শিল্পী, কবি, সাহিত্যিক, যুব ও তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা সহ সর্বস্তরের জনগণ। অনুষ্ঠানের সূচনা হয় এক আবেগঘন মুহূর্তে, যখন খোয়াই কালচারাল সেলের পক্ষ থেকে জুবিন গার্গের প্রতিকৃতিতে একটি ঐতিহ্যবাহী অহমিয়া গামছা স্থাপন করা হয়। এরপর উপস্থিত সকলে জুবিন গার্গের প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বলন করেন এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এই সময় সাউন্ড বক্সে বাজছিল জুবিন গার্গের গাওয়া বিখ্যাত অহমিয়া গান মায়াবিনী, যা অনুষ্ঠানে এক বিষণ্ণ অথচ শ্রদ্ধাময় পরিবেশ সৃষ্টি করে। শ্রদ্ধা নিবেদনের পর উপনিষদের শান্তি মন্ত্র পাঠ করেন সৌরভ প্রতিম শর্মা। এরপর উপস্থিত সকলে 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে জুবিন গার্গের প্রতি সম্মান জানান
অনুষ্ঠানের শেষে খোয়াই পৌর পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি পীযূষ কান্তি চৌধুরীর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে জুবিন গার্গের অনুরাগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। করছি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য। এরপর বিশিষ্ট সমাজসেবক শ্রীযুক্ত সত্যজিৎ পাল মহাশয়কে বিনম্র আবেদন করছি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য। এরপর খোয়াই কালচারাল সেলের মাননীয় সভাপতি তথা খোয়াই জেলা সাংস্কৃতিক উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য শ্রীযুক্ত দীপঙ্কর ভট্টাচার্য মহাশয়কে বিনম্র আবেদন করছি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য। তারপর খোয়াই কালচারাল সেলের মাননীয় সম্পাদক তথা খোয়াই মহকুমা তথ্য ও খোয়াই মহকুমা সাংস্কৃতিক উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য শ্রী শুভময় মহাশয়কে বিনম্র আবেদন করছি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য। বর্ষিয়ান শিল্পী শ্রীযুক্ত নিখিল দাস মহাশয়ের প্রতি বিনম্র আবেদন করছি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য। লায়ন্স ক্লাব অফ খোয়াই এর মাননীয় সভাপতি এবং সম্পাদক এই দুজনকে বিনম্র আবেদন করছি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য। লিও ক্লাব অফ খোয়াইয়ের মাননীয় সম্পাদক এবং সভাপতি মহাশয়কে দুজনকে বিনম্র আবেদন করছি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য। নমস্কার, আসাম প্রেম নেটওয়ার্ক থেকে মিন্ডানি আপনাদের স্বাগত জানাচ্ছি। সবুজের বার্তা নিয়ে এগিয়ে গেল স্কুল প্রাঙ্গণ। বৃক্ষরোপণে মাতল দশরথ দেব মেমোরিয়াল রেসিডেন্সিয়াল এইচএস স্কুল। আনন্দঘন প্রাণবন্ত এক পরিবেশের মধ্য দিয়ে আজ অনুষ্ঠিত হলো এক অনন্য সবুজায়ন কর্মসূচি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীর জন্মদিন উপলক্ষে শুরু হওয়া সেবা পাক্ষিক কর্মসূচির অঙ্গ হিসেবে সাঁতচাঁদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দশরথ দেব মেমোরিয়াল রেসিডেন্সিয়াল এইচএস স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয় বিশেষ বৃক্ষরোপণ অভিযান। এতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, যিনি নিজ হাতে একটি চারা রোপণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর থেকে স্কুল চত্বরে উৎসাহের আমেজ, শিক্ষার্থীদের মুখে প্রাণের উচ্ছ্বাস। হাতে হাতে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা। বিদ্যালয়ের বিভিন্ন কোণে লাগানো হয় আম, জাম, লিচু থেকে শুরু করে ছায়াদার নানা প্রজাতির গাছ। মাটিতে গাছ বসানোর সঙ্গে সঙ্গেই যেন নতুন জীবনের শপথ নিল ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তার বক্তব্যে বৃক্ষরোপণের সামাজিক ও পরিবেশগত গুরুত্বের কথা তুলে ধরে বলেন, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা রোধ করতে হলে গাছ লাগানোই সবচেয়ে বড় অস্ত্র। আজকের এই উদ্যোগ আগামী প্রজন্মের জন্য এক মূল্যবান সম্পদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁতচাঁদ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজীব দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমডিসি দেবজিৎ ত্রিপুরা ও সাজ্জাদ ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রবাস লোধ, প্রসাদ রাও ভি আইএফএস। প্রত্যেকে একে একে গাছের চারা রোপণ করে পরিবেশ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তে প্রতিধ্বনিত হয়েছিল সবুজ পৃথিবী করার ডাক। শুধু আনুষ্ঠানিক বৃক্ষরোপণ নয়, এদিন ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছিল সচেতনতামূলক বক্তব্য। পরিবেশ সংরক্ষণে ছোট ছোট দৈনন্দিন উদ্যোগের প্রয়োজনীয়তা বোঝানো হয়। বাচ্চাদের চোখে মুখে ছিল নতুন পৃথিবীর স্বপ্ন, যেখানে প্রকৃতির সঙ্গে থাকবে অটুট বন্ধন। সেবা পাক্ষিকের এই সবুজ সূচনা যেন নতুন বার্তা দিল, উৎসব শুধু আলো বা আনন্দেই সীমাবদ্ধ নয়, প্রকৃতিকে রক্ষা করাও এক মহোৎসব। দশরথ দেব মেমোরিয়াল রেসিডেন্সিয়াল এইচএস স্কুলের আজকের এই বৃক্ষরোপণ অভিযান প্রমাণ করল, ছোট ছোট পদক্ষেপ পারে ভবিষ্যৎকে রাঙাতে সবুজের ছোঁয়ায়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমরা যারা নাগরিক হিসাবে আমরা যারা আছি বাবা ত্রিপুরা রাজ্যে, আমাদের বন রক্ষা করার ক্ষেত্রে শুধু ফরেস্ট ডিপার্টমেন্টের দায়িত্ব শুধু সেটা না, আজকে আমাদের প্রত্যেকে যদি ফরেস্ট ডিপার্টমেন্টকে যদি সহযোগিতা না করে, তাহলে ফরেস্ট ডিপার্টমেন্ট একা সেটা প্রোটেকশন করা, রক্ষা করা সম্ভব না। আমরা যেভাবে নিজের পরিবারের সদস্যকে যেভাবে আমরা প্রেম করি, যেভাবে ভালোবাসি, নিজের ছেলে মেয়েদেরকে আমরা যেভাবে আমরা ভালোবাসি, যেভাবে আমরা সম্মান করি, যেভাবে আমরা আদর করি, সেরকমভাবে আমাদের বন রক্ষা করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকে সেই সচেতন থাকা অত্যন্ত প্রয়োজন। কারণ আমরা বলি শুধু মুখের ভাষায় দিয়ে অনেকে সেটা ভাবতে পারে যে একটা গাছ লাগান, একজন ব্যক্তির জীবন বাঁচান।
সবাই মিলে গাছটা লাগান এবং সবাই মিলে নিজের জীবনটাকে বাঁচান।